আজকে আমরা আরও একটা মক টেস্ট নিয়ে আলোচনা করব এবং এটা আমাদের মক টেস্ট নাম্বার 2 তোমরা দেখতেই পাচ্ছ। এর আগে কিন্তু আমরা একটা অলরেডি ফুল লেন্থ মক টেস্ট আলোচনা করেছি, যেখানে তোমাদের পরীক্ষার উপযোগী কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো আজকেও আমরা শুরু করব মক টেস্ট 2 এবং এখানেও তোমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন পাবে, যে প্রশ্নগুলো তোমাদের টেক্সট থেকেও থাকবে প্লাস গ্রামার থেকেও থাকবে, একদম তোমাদের এক্সামে যেমনটা হয়ে থাকে। ওকে, তো সামনেই কিন্তু পরীক্ষা, তোমরা জানো সকলে, ডেট চলে এসে এখন প্র্যাকটিস ছাড়া কোনো কথা হবে না, তাই আমরা আজকে একটা দুর্দান্ত প্র্যাকটিস সেট আলোচনা করব। তো এখানে 7টা প্রশ্ন থাকবে তোমাদের এক্সামে যেমনটা থাকবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের ফার্স্ট প্রশ্ন কি আছে দেখে নেবো। আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, মানে মক টেস্ট 1-এর কথা বলছি। ক্লিয়ার? চলো, তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, হি ম্যানেজ টু হ্যাং অন আফটার দিস ফ্যাশন ফর সামথিং ওভার আ ইয়ার, হিয়ার দিস ফ্যাশন রেফার্স টু। এখানে কোন ফ্যাশনের কথা বলা হচ্ছে? সবার আগে বলে এই লাইনটা কোথার থেকে নেওয়া হয়েছে। এই লাইনটা, হি ম্যানেজ টু হ্যাং অন আফটার দিস ফ্যাশন ফর সামথিং ওভার আ ইয়ার, এটা আমরা যদি ভালো করে দেখি আমরা কোথায় পাবো? এটা দ্য লোটাস ইটারে পাবো, দ্য লোটাস ইটারের লাইন এটা। এবং এই লাইনটা কখন হয়েছিল? যখন উইলসনের সেই 60 বছর পার হয়ে যাওয়ার পরে তার যখন সব মানে টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে, তখন তিনি কি করতেন, যে মানে এর আগে পর্যন্ত তিনি কারোর কাছ থেকে কোনো ধার নেননি, কিন্তু তারপরে যখন 60 বছর পরে তার সে প্ল্যান করেছিল 60 বছর পরে সুইসাইড করবে, বাট সেটা করতে পারেনি এবং তার তো বেঁচে থাকার জন্য তখন টাকা দরকার, তখন সে মানুষের কাছ থেকে ধার নিত, নিয়ে সেই টাকা পয়সা ঠিক টাইম মতো রিটার্ন করতো না। কি বলতো? বলতো যে আমার একজন আত্মীয় মারা গেছে, ঠিক আছে, তার কিছু ফর্মালিটি পূরণের জন্য আমি ব্যস্ত ছিলাম, তাই টাকা দিতে পারিনি, এরকম একটা বলতো। তো এখানে সেই ফ্যাশনের কথা বলা হচ্ছে। তো এইভাবে সে কী করতো, এই যে বরোয়িং মানি অ্যান্ড নট পেইং হিজ রেন্ট রেগুলারলি, তো সে এইভাবে মোটামুটি একটা বছর কাটিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু তারপরে গিয়ে মানুষ বুঝতে পারে যে এ অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলছে, এরকম। ঠিক আছে, আমরা দেখেছি সেই শর্ট স্টোরিতে। তো এখানে কিন্তু সেই লোটাস ইটারের এটা ইম্পর্টেন্ট একটা লাইন। ওকে, তো এখানে কোন ফ্যাশনের কথা বলছে? এখানে ফ্যাশন বলতে এই যে বরোয়িং মানি অ্যান্ড নট পেইং হিজ রেন্ট রেগুলারলি, উইলসন মানুষের কাছ থেকে টাকা নিত, নিয়ে তাদেরকে আর টাকা রিটার্ন করতো না বা পে করতো না। 60 বছরের পরের কথা বলছি, তার আগে পর্যন্ত তার কাছে যতদিন টাকা ছিল সে কিন্তু ঠিক টাইম, যতদিন টাকা ছিল কারোর কাছ থেকে তো টাকা ধার নেয়নি, বরং যেখানে থাকতো সেখানে ঠিক টাইম মতো টাকা পে করতো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, মিসেস থার্লো ওয়ার্কড ফর দ্য আদার পিপল ফর ড্যাশ আওয়ার্স। মিসেস থার্লো অন্যদের জন্য কাজ করতো, কত ঘন্টা কাজ করতো? 8 ঘন্টা নাকি 9 ঘন্টা নাকি 10 ঘন্টা 30 মিনিট নাকি 11 ঘন্টা? তো এখানে আমরা যদি হিসাবটা দেখি, বলো তো হিসাবটা কেমন ছিল? আমাদের মিসেস থার্লো কাজ করতো কখন? 6টা থেকে 9টা পর্যন্ত। 6টা থেকে 9টা পর্যন্ত কোথায় কাজ করতো? 6টা থেকে 9টা সে কাজ করতো টু রিটায়ার্ড সিস্টার। তারপরে সে কাজ করতো এই 9টা থেকে 12টা পর্যন্ত। কোথায় কাজ করতো? এখানে কাজ করতো রিটায়ার্ড ফটোগ্রাফার। ঠিক আছে, রিটায়ার্ড ফটোগ্রাফার। এবং তারপরে 12টা 30 থেকে কটা পর্যন্ত কাজ করতো? 3টে পর্যন্ত। 12টা 30 থেকে 3টে পর্যন্ত পোলট্রি ফার্মে কাজ করতো, তাই তো? পোলট্রি ফার্মে কাজ করতো। তারপরে আমরা এখানে দেখেছি যে 4টে থেকে 6টা পর্যন্ত কোথায়? মিডিল এজেড ব্যাচেলার। ঠিক আছে, মিডিল এজেড ব্যাচেলারের ওখানে সে কাজ করতো। তাহলে এখান থেকে আমরা একটু টাইমটা দেখি যে কত ঘন্টা সে অ্যাকচুয়ালি কাজ করতো। এখানে কিন্তু সে দিনের বেলা যে কাজটা করতো সেই কাজের কথা বলা হয়েছে, মানে রাত্রে যে কাজটা করতো সেটা নয়। ঠিক আছে, তো দিনের বেলা সে এই কাজগুলো করতো। তাহলে এটা আমরা যদি হিসাব করি, এখানে দেখো 6টা থেকে 9টা, মানে 6টা 7টা 8টা 9টা, এখানে 3 ঘন্টা আছে, এখানে 3 ঘন্টা, এখানে 9টা থেকে 12টা, এখানে 3 ঘন্টা আছে। আর এখানে দেখো 12টা 30 থেকে 3টে, মানে এটা কত? এটা আছে 2 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, এটা আছে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, আর এখানটায় দেখো 4টে থেকে 6টা, এখানে আছে 2 ঘন্টা। তাহলে এখানে হচ্ছে 3 + 3 6, আর এই 2 8, আর এই 2 ঘন্টা 8 আর 2 10, আর এই 30 মিনিট, 10 ঘন্টা 30 মিনিট হয়ে যাবে সঠিক আনসার অপশান সি। ক্লিয়ার? বুঝতে পেরেছো টাইমটা কখন কোথায় কাজ করতো? 6টা থেকে 9টা টু রিটায়ার্ড সিস্টার্স, 9টা থেকে 12টা রিটায়ার্ড ফটোগ্রাফার, 12টা 30 থেকে 3টে পোলট্রি ফার্ম, এবং 4টে থেকে 6টা ব্যাচেলার। ঠিক আছে, ব্যাচেলার। ওকে, তো এখানে 10 ঘন্টা 30 মিনিট। নেক্সট।
নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডাজ রাইনাস evolving a perception of Bluntschli symbolize in the context of Shaw's critique of societal ideals? এটা আমাদের হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে নেওয়া এই কোশ্চেনটার। তো এখানে কি বলছে, হোয়াট ডাজ রাইনাস এভলভিং পারসেপশন অ্যাবাউট ব্লান্টলি, ঠিক আছে। তো ব্লুন্টলি সম্পর্কে রাইনার যে এভলভিং একটা পারসেপশন ছিল সেটা কি সিম্বলাইজ করে, ইন দ্য কনটেক্সট, এই কনটেক্সটে কি সিম্বলাইজ করে, ঠিক আছে। এখানে হার ডিজায়ার টু ব্রেক ফ্রি, ফ্রম হার লোয়ার ক্লাস স্ট্যাটাস, নাকি অপশান বিটা দেখো, অপশান বি কি বলছে, দ্য ট্রায়াম্প অফ ইমোশনাল ওভার র্যাশনাল ডিসিশন মেকিং, অপশান সি হচ্ছে দ্য শেডিং of romantic illusions and embracing of realism, and D হচ্ছে the failure of women to uphold patriotic values। এখানে যদি আমরা ভালো করে দেখি অপশানগুলো তোমাদের হয়তো কনফিউশন লাগতে পারে, কিন্তু এখানে কি বলছে, রাইনাস ইভলভিং পারসেপশন অফ ব্লুন্টশলির যে ব্লুন্টশলি সম্পর্কে তার যে ইভলভিং পারসেপশন ছিল সেটা সিম্বলাইজ করে অপশান সি, শেডিং অফ রোম্যান্টিক ইলিউশনস। তার যে রোম্যান্টিক ইলিউশনস ছিল সেটা আস্তে আস্তে কী হচ্ছিল, রিয়ালিজমে কনভার্ট হচ্ছিল। রাইনার যে মানে হিরোইজম সম্পর্কে বা ওয়ার সম্পর্কে যে রোম্যান্টিক আইডিয়ালসগুলো ছিল সেগুলি ব্লান্টশলির সঙ্গে কথোপকথনের দ্বারা সে আস্তে আস্তে কী করছিল, সেই ইলিউশন থেকে রিয়ালিজমের দিকে আসছিল, ঠিক আছে। তো এখানে সেজন্য অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। ক্লিয়ার? নেক্সট, ইন দ্য গিফট অফ দ্য ম্যাজাই ড্যাশ সেন্টস অফ ইট ওয়াজ ইন পেনিস। তো এখানে আমরা এই শর্ট স্টোরিতে দেখেছি আমাদের প্রথমেই আছে, আমরা প্রথমেই পেয়েছি $1, ঠিক আছে, $1 and 87 সেন্টস, এবং এর মধ্যে আবার বলছে কত সেন্টস পেনিস ছিল। এই 87 সেন্টসের মধ্যে কত সেন্টস পেনিস ছিল। এখানে কি ছিল, এখানে ছিল 60 অফ ইটস সেন্টস ওয়াজ ইন পেনিস, এরকম একটা লাইন ছিল, মানে এখানে 60 সেন্টস ছিল, 87 মধ্যে 60 সেন্ট ছিল পেনিসে। তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, 60, ঠিক আছে, অপশান সি। আর টোটাল কিন্তু $1.87, এটাকে কিন্তু এইভাবেও লেখা যায় $1.87, ঠিক আছে, এইভাবেও কিন্তু লেখা যায়, মাথায় রাখবে। চলো নেক্সট, পরীক্ষাতে কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে। আর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে ডলার, ঠিক আছে, তোমাকে এরকম অপশান দিয়ে সেখানে কিন্তু পাউন্ডও দিতে পারে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কোন স্টোরিতে আমরা যদি এই স্টোরির কথা বলি এখানে ডলার পাবো, আমরা যদি অক্সের কথা বলি সেখানে পাউন্ড পাবো, আমরা যদি জাস্টিসের কথা বলি সেখানেও কী ছিল, পাউন্ড ছিল খুব সম্ভবত, ঠিক আছে, সেখানেও 25 পাউন্ড এরকম কিছু ছিল খুব সম্ভবত। একটু দেখে নেবে, আমার একটা খেয়াল আসছে না, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট বলছে, চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি, থ্রু দিস এক্সপ্রেশন দ্য লাভার মিনস টু সে দ্যাট। এবার বলো এই লাইনটা কোথার থেকে নেওয়া, চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি, কোথার থেকে নেওয়া এই লাইনটা, কোন কবিতার লাইন, আমরা এটা বুঝতে পারছি। এখানে এই ডিগ্রি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি, ইন্টেন্সিটি অফ লাভ। হ্যাঁ, এখানে ডিগ্রি মানে ইন্টেন্সিটি অফ লাভ। তো এটা আমরা কোথায় পেয়েছি, এটা আমরা পেয়েছি দ্য লাস্ট রাইড টুগেদারে, ঠিক আছে। এখানে চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি, তাহলে আনসারটা কী হবে, দে উইল নট বি চেঞ্জ ইন কাইন্ড, এটা হবে না, দেয়ার লাইফ বিং চেঞ্জ নট ইন এসেনশিয়াল, দেয়ার লাইফ বিং চেঞ্জ নট ইন এসেনশিয়াল ক্যারেক্টার, তাদের লাইফটা চেঞ্জ হবে কিন্তু এসেনশিয়াল ক্যারেক্টার চেঞ্জ নট ইন, দেয়ার লাইফ বিং চেঞ্জ নট ইন এসেনশিয়াল ক্যারেক্টার, হ্যাঁ ঠিকই আছে, অফ লাভ বাট বিং ইন্টেন্সিফাইড ইন দ্য ডিগ্রি অফ লাভ, এটা হবে অপশান, সঠিক আনসার অপশান বি হয়ে যাবে এই প্রশ্নটার জন্য, ঠিক আছে, অপশান বি। এটা আমাদের লাস্ট রাইড টুগেদারের একটা লাইন, খুব সম্ভবত আমাদের এটা ছিল স্ট্যাঞ্জা কত নম্বরে বলো তো, স্ট্যাঞ্জা মনে হয় লাস্ট স্ট্যাঞ্জা নাম্বার 10 খুব সম্ভবত, একটু দেখে নিও। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে, একটা গ্রামার থেকে প্রশ্ন আছে, দেখো, a verb form which is not affected by number or person is called, সহজই একটা প্রশ্ন, কোন ভাবটা কোনো রকম আমাদের নাম্বার বা পার্সন বা টেন্স দ্বারা অ্যাফেক্টেড নয়, মানে আমাদের একটা ভার্ব আছে যে ভার্বটাকে আমরা বলে থাকি যে সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার অনুযায়ী বা
নাম্বার অনুযায়ী, হ্যাঁ, তারপরে পার্সন অনুযায়ী যে ভার্বটা চেঞ্জ হতে থাকে, যেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আর এখানে বলছে যেটা অ্যাফেক্টেড হবে না, মানে ঠিক তার উল্টো, নন ফাইনাইট। ঠিক আছে, এটা নন ফাইনাইট হয়ে যাবে সঠিক অ্যান্সার। নন ফাইনাইট আমাদের কিন্তু মানে সেন্টেন্সের সাবজেক্ট যাই হোক, তার নাম্বার যাই হোক, তার পার্সন যাই হোক, সে কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, আর এখানে সেটাই বলেছে, ইজ নট অ্যাফেক্টেড। তো এখানে নন ফাইনাইট হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্য রিলেশনশিপ বিটুইন হেস্টিংস অ্যান্ড মিস নেভেল সার্ভস অ্যাজ, এটা আমাদের বুঝতেই পারছো, শি স্টুপস টু কঙ্কার। তো এখানে এই যে হেস্টিংস এবার মিস নেভিলের রিলেশনশিপটা কীভাবে কাজ করছিল, ট্রাজিক সাবপ্লট, মোটেও ট্রাজিক সাবপ্লট না, কমিক ডিস্ট্রাকশন না, এখানে কমিকের তেমন কিছু ছিল না, আর রোম্যান্টিক প্যারালাল টু দ্য মেন প্লট, হ্যাঁ, এটা মেন প্লটের সঙ্গে সঙ্গে একটা কাজ করে চলেছিল। তো এটা অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ফর দ্য কোশ্চেন নাম্বার 7। আ মোরাল লেসন, লেসন বানানটা ভুল আছে, আর মোরাল লেসন ফর মার্লো, এটাও নয়, অপশান সি হবে। নেক্সট দেখো, কিছু কিছু কোশ্চেন আছে যেখানে একটু আলোচনা করার দরকার, আমি করে দেবো, বাট আমাদের 60টা প্রশ্ন করতে হবে, যেগুলো একদম ইজি প্রশ্ন, আমি কিন্তু সেখানে আর আলোচনা করছি না, সেখানে আনসারটা করে চেষ্টা করবো একটু যত তাড়াতাড়ি শেষ করার, কারণ তোমাদেরও তাড়া আছে, আমারও তাড়া আছে। ঠিক আছে, তো চলো দেখো, এখানে যেখানে বলার দরকার অবশ্যই বলে দেবো। এখানে দেখো, রুথ হানিওয়েল থ্রু হার ওয়ার্ক আর্ন আ উইক, রুথ হানিওয়েল তার কাজের মাধ্যমে এক সপ্তাহে কত আয় করতো, মানে কত আর্ন করতো, 10 শিলিংস, 4 নাকি লিভ আপ টু 2 শিলিংস, এখানে এই অপশানটা ভুল আছে। যাই হোক, এখানে আমাদের আনসার হবে অপশান এ। ঠিক আছে, এটা ডিরেক্ট একটা প্রশ্ন, এখানে আর কিছু বলার নেই, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট বলছে আর একটা গ্রামার থেকে, ইফ ইট রেইনস আই শ্যাল নট কাম টু গার্ডেন, যদি বৃষ্টি হয় আমি গার্ডেনে আসবো না। আইডেন্টিফাই দ্য মুড, এখানে কোন মুড হবে, সাবজাংটিভ, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ। সাবজাংটিভ মুডের দ্বারা আমরা হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট বলি, ইন্ডিকেটিভ মুডের দ্বারা আমরা জেনারেল স্টেটমেন্ট বলে থাকি, এবং এই ইন্ডিকেটিভ মুডের মধ্যেই আমরা ইন্টারোগেটিভ মুডটাকে ধরে রাখি। ঠিক আছে, আবার এই সাবজাংটিভের মধ্যে আমরা কন্ডিশনাল মুডটাকে ফেলতে পারি, আর ইম্পারেটিভ মুড মানে যেখানে আদেশ, অর্ডার বোঝাবে, এটা তো জানো। ঠিক আছে, তো এখানে কি বলছে অ্যাকচুয়ালি, ইফ ইট রেইনস আই শ্যাল নট কাম টু গার্ডেন। এখানে আমি একটা কথা ভালো করে বলতে চাই, এখানে তোমরা দেখবে এই সাবজাংটিভ মুডের ক্ষেত্রেও এই ইফ দিয়ে সেন্টেন্স থাকে। ঠিক আছে, সাবজাংটিভ মুডের ক্ষেত্রে ইফ দিয়ে সেন্টেন্স থাকে, যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, ইফ আই ওয়ার আ বার্ড, if I were a bird I would fly in the sky, আমি যদি পাখি হতাম আকাশে উড়ে যেতাম। তো এখানে এটা একটা হাইপোথেটিক্যাল সেন্টেন্স, এখানে দেখো ইফ দিয়ে শুরু হয়েছে, একটা কন্ডিশনও বোঝাচ্ছে, এবং এটা একটা হাইপোথেটিক্যাল সেন্টেন্স, যে সেন্টেন্সটা মানে আনরিয়েল, যেটা সত্য হওয়ার কোনো চান্স নেই। তো এখানেও কিন্তু ইফ দিয়ে শুরু হচ্ছে, এবং এই সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের সাবজেক্টিভ মুড, কারণ এখানে হাইপোথেটিক্যাল বলছে আমি যদি পাখি হতাম, বাট পাখি হওয়া সম্ভব নয়। ওকে, এবং এখানেও কিন্তু ইফ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তাই এখানে কিন্তু কনফিউজ হলে হবে না, আমি সেজন্য এটা বললাম, এটা কিন্তু সাবজেক্টিভ মুড নয়। এখানে বলছে ইফ ইট রেন্স আই শ্যাল নট কাম টু গার্ডেন, যদি বৃষ্টি হয় তাহলে আমি গার্ডেনে যাব না। তাহলে বৃষ্টি তো হতেও পারে, ঠিক আছে, বৃষ্টি তো হতেও পারে, হওয়ার সম্ভাবনা আছে, তাই এটা কিন্তু হাইপোথেটিক্যাল সেন্টেন্স নয়। তো এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে আমাদের ইন্ডিকেটিভ মুড, অপশান বি। ক্লিয়ার? নেক্সট, তোমরা হয়তো একটু সাউন্ডের কিছু প্রবলেম ইস্যু হতে পারে, কিছু একটা সাউন্ড হয়তো পেতে পারো, মানে পাশে কি বলবো কি হচ্ছে ওদিকে সমস্যা। যাই হোক, আমি চেষ্টা করছি তোমাদের ক্লিয়ার যাতে সাউন্ডটা হয়, চেষ্টা করবো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ ড্রামাটিক টেকনিক ডাজ শ এমপ্লয় টু এক্সপোজ দ্য হিপোক্রিসি অ্যান্ড প্রিটেনশনস, হিপোক্রিসি অ্যান্ড প্রিটেনশনসকে এক্সপোজ করার জন্য আমাদের আর্মস অ্যান্ড দ্য মানে জর্জ বার্নার্ড শ কোন টেকনিক ইউজ করেছেন? মেটাফরিক্যাল সলিলোকুইজ, সিম্বলিক ড্রিমস অ্যান্ড ভিশনস, সিম্বলিক ড্রিমস অ্যান্ড ভিশনস হবে না, হবে না। স্যাটাইরিক্যাল ডায়লগ অ্যান্ড আইরনিক্যাল ক্যারেক্টারাইজেশন, অপশান সি, এখানে তিনি অবশ্যই স্যাটায়ার করেছেন বিভিন্ন ডায়লগের মাধ্যমে, বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে। ঠিক আছে, অ্যান্ড আইরনিক ক্যারেক্টারাইজেশন, তো অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। পোয়েটিক মনোলগস এখানে নেই। ওকে, অপশান সি, তিনি এই স্যাটারিক্যাল ডায়লগ অ্যান্ড আইরনিক ক্যারেক্টারাইজেশনের সাহায্যে যে তিনি সেই সময়কার হিপোক্রেসি এবং প্রিটেনশনসকে কী করেছেন, তুলে ধরেছেন। ওকে, অপশান সি। Something in and of my weeping, something has been left,
রেফার্স টু, এটা আমরা কোথায় পাবো? এই লাইনটা আমরা কোথায় পাবো? এই লাইনটা আমরা পাবো স্ট্রেঞ্জ মিটিংয়ে, উইলফ্রেড ওয়েনের স্ট্রেঞ্জ মিটিং, ঠিক আছে, স্ট্রেঞ্জ মিটিংয়ের লাইন এটা। তো এখানে কি বলছে? অ্যান্ড অফ মাই উইপিং সামথিং হ্যাজ বিন লেফট রেফার্স টু, এই লাইনটার দ্বারা কি রেফার্স করছে? ট্রুথ অফ ওয়াল, সামথিং হ্যাজ বিন লেফট মানে তার কিছু অতৃপ্ত ইচ্ছা, কিছু অতৃপ্ত বাসনা রয়ে গেছে, সেটাই বলছে। তো এখানে সেটা কি? ট্রুথ অফ ওয়ার, নাকি অল দ্য বিউটিফুল ট্রুথ, না অল হিজ পোয়েটিক পাওয়ার্স অ্যান্ড হিজ পোয়েট্রি, না অপশন ডি বোথ এ অ্যান্ড সি। এখানে অবশ্যই তিনি সেই ট্রুথ অফ ওয়ারের কথা বলেছেন, তিনি বেঁচে থাকলেন সেই ট্রুথ অফ ওয়ারের বিভৎসতা, ঠিক আছে, ওয়ারের যে নেগেটিভিটি তিনি তুলে ধরতেন। তিনি কিন্তু ওয়ারকে এখানে কোনো রকম সেলিব্রেট করেননি। আবার কিছু আমরা পেয়েছিলাম যেমন রুপার্ট ব্রুক, তিনি ওয়ারকে সেলিব্রেট করতেন, বাট তিনি ছিলেন ওয়ারের এগেনস্টে, উইলফ্রেড ওয়েন। তো এখানে তিনি অবশ্যই যে ট্রুথ অফ ওয়ার এটার কথা বলেছেন, অপশান এ তো হবেই, সঙ্গে অপশান সিটাও হবে, অল হিজ পোয়েটিক পাওয়ার অ্যান্ড হিজ পোয়েট্রি, এবং তিনি কিভাবে বলতেন তার পোয়েটিক পাওয়ারের মাধ্যমে, তার লেখার মাধ্যমে তিনি তুলে ধরতেন, ঠিক আছে। তাই এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, বোথ এ অ্যান্ড সি। ক্লিয়ার? 11 নম্বরের জন্য ডি। চলো নেক্সট বলছে দ্য টাইম ডেলা টুক টু কল হার রিমেইনিং হেয়ার, ডেলা তার চুল বিক্রি করে দেওয়ার পরে কতই বিক্রি করেছিল? তার কাছে ছিল $1.87, সে চুলটা বিক্রি করে $20, তাহলে তার কাছে কত হয়? টোটাল হয় $21.87। সে জিমের জন্য গিফট কেনে কত? $21 দিয়ে কেনে, তাহলে তার কাছে বাকি থাকে কত? $87 বা 87 সেন্টস, এটা তার কাছে রিমেইনিং ছিল। ক্লিয়ার? তো সে চুলটা সে বিক্রি করে দেওয়ার পরে, গিফটটা কিনে আনার পরে, তারপরে কী করেছিল? ডেলার যে কার্ল হেয়ার সেটাকে ঠিক করার জন্য সে কত মিনিট টাইম নিয়েছিল? 40 মিনিটস। সহজ একটা প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এটা আমি আর তোমাদের কিছু বলবো না, মক টেস্টও তোমরা চাইলে এখনও নিতে পারো, এটা তোমাদের ব্যাপার, যদি দরকার হয়, ঠিক আছে। এই নাম্বারে, এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে মেসেজ করতে পারো। আর তো টাইম নেই, চলো এখানে টাইম নষ্ট না করে আমরা নেক্সট কোশ্চেনে আলোচনা করি। এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13। আমাদের মক টেস্ট অ্যাকচুয়ালি চলছে অনেক দিন থেকে, ঠিক আছে। রিসেন্টলি কয়েকজন অ্যাডও হয়েছে, আর 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 তো পরীক্ষার 1 সপ্তাহ বাকি নেই, 6 দিন মতো টাইম আছে। তো এর মধ্যে কেউ যদি মনে করে মক টেস্ট দেবে বা দিতে পারে, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে, বা ভিডিও ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 13, দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার মেনশনড ইন দ্য শর্ট স্টোরি দ্য লেগুন। লেগুনে কোন ফ্লাওয়ারের কথা বলা হয়েছে? টিউলিপ, লোটাস, দ্য রোজ অ্যান্ড দ্য রেড টিউলিপ। এখানে আমরা লোটাস ফ্লাওয়ারের কথা পাবো। লোটাস কখন পেয়েছি লোটাস ফ্লাওয়ারের কথা? যখন আমাদের হচ্ছে আরসাত ডামেলানকে দেখার জন্য বা তার সঙ্গে একটু কথা বলার জন্য তারা যেখানে থাকতো, সেই মানে কি যেন ছিল, মানে তারা যেখানটায় অ্যাকচুয়ালি তাদের স্নানাগারটা ছিল, এরকম একটা, তার রাস্তার ধারে তিনি ওয়েট করতেন, এরকম কিছু একটা ছিল। তো সেখানে তিনি এই লোটাসের কথা বলেছেন, সেরকম জায়গাটাতে। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, লোটাস, ঠিক আছে। লোটাস ফ্লাওয়ারের কথা বলা হয়েছে দ্য লেগুনে। নেক্সট question number 14, he told me that he dash watching the movie, he told me that, এটা ন্যারেশনের চেঞ্জ দিয়েই ভাবো, এরকম ভাবো, হ্যাঁ, he told me that he dash watching the movie, is finished watching the movie, নাকি was finished watching the movie, নাকি had finished watching the movie, নাকি not finished watching the movie, he told me that he had finished, সে শেষ করেছে, ওয়াচিং দ্য মুভি, সে একটা মুভি দেখা শেষ করেছে। তো এখানে হ্যাড ফিনিশড প্রপার ইউসেজ হবে, প্রপার আনসার হবে হ্যাড ফিনিশড। নেক্সট দেখো একটা প্রশ্ন আছে লুসি পোয়েম থেকে, ইন 3 years she grew in sun and shower, silent sympathy means। সাইলেন্ট সিম্প্যাথি আমরা একটা ফ্রেজ পেয়েছিলাম, সেই সাইলেন্ট সিম্প্যাথি মিনস মানেটা কি? কনসিডারেট ফিলিং, নাকি কম্প্যাশন সাইলেন্টলি ওয়ার্কিং, কম্প্যাশনেট ফিলিং হবে না, কম্প্যাশন সাইলেন্টলি ওয়ার্কিং,
আর সিম্প্যাথি দ্যাট সার্ভস টু মোল্ড দ্য মেড টু বিউটি, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, অপশান ডি ইমোশন হবে না, ঠিক আছে। সাইলেন্ট সিম্প্যাথি মিনস সিম্প্যাথি, সেই সিম্প্যাথিটা যেটা সার্ভস টু মোল্ড দ্য মেড টু আ বিউটি, ওকে। মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মোল্ড মিনস হচ্ছে ধাঁচ আমরা বলতে পারি বা ছাঁচ বলতে পারি, একদম পারফেক্ট লেডিতে পরিণত করার যে ব্যাপারটা, ওকে। চলো কোশ্চেন নাম্বার 16, দ্য ফ্রেজ এমবাল্বড ডার্কনেস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ, এমবাল্বড ডার্কনেস এটা আমরা কোথায় পেয়েছি, এটার কিসের ইনস্ট্যান্স, এটা এমবাল্বড ডার্কনেস। এমবাল্ব মিনস হচ্ছে মানে বলতে পারো পারফিউম বলতে পারো, আমরা এখানে পারফিউম বলতে পারি, ঠিক আছে। পারফিউম তো অন্ধকারকে বলছে পারফিউম ডার্কনেস, মানে ডার্কনেসটাকে বলছে পারফিউম, অ্যাকচুয়ালি ডার্কনেসটা তো পারফিউম নয়। এখানে আমরা এটাকে বলি ট্রান্সফার্ড এপিথেট, ঠিক আছে। এখানে পারফিউমড বা এমবাল্বড ডার্কনেসটা নয়, সেই জায়গাটা ছিল, মানে সেই জায়গার কিছু ফ্লাওয়ার্স ছিল, সেই ফ্লাওয়ার্সের গন্ধে সেই জায়গাটা মানে সুগন্ধে ভরে গিয়েছিল, ঠিক আছে। সেটাকে এখানে বলা হচ্ছে এমবাল্বড ডার্কনেস। তো ডার্কনেসটা অ্যাকচুয়ালি এমবাল্ব না, এমবাল্বটা ছিল সেই সিচুয়েশানটা বা সেই জায়গাটা, সেই পরিস্থিতিটা। তো এটাকে আমরা বলি ট্রান্সফার্ড এপিথেট। এটা তো নতুন করে কিছু বলার নেই, সকলেই জানো। এবং এটা কোথাকার লাইন বলো তো, এটা আমরা পেয়েছিলাম নাইটিঙ্গেলে, এটা নাইটিঙ্গেলের লাইন। নাইটিঙ্গেল এটা হচ্ছে স্ট্যান্ডজা নাম্বার খুব সম্ভবত, স্ট্যান্ডজা নাম্বার এমবাল্ব ডার্কনেস, স্ট্যান্ডজা নাম্বার মনে হচ্ছে 4 না সরি, স্ট্যান্ডজা নাম্বার 5 আছে খুব সম্ভবত, ঠিক আছে। এমবাল্ব ডার্কনেস যেমন হচ্ছে ওয়েরি ওয়ে, ওয়েরি ওয়ে, রাস্তা কি কখনো ক্লান্ত হয়, ক্লান্ত হয় ব্যক্তি। স্লিপলেস নাইট, এগুলো সব ট্রান্সফার্ড এপিথেটের এক্সাম্পল। When Wilson decided to settle at Capri, he was, উইলসন যখন সিদ্ধান্ত নিয়েছিল পার্মানেন্টলি সে সেটেল হবে ক্যাপ্রিতে, তখন তার বয়স কত ছিল বলো। এখানে আমরা একটু উইলসনের বয়সের ব্যাপারটা বা সালের ব্যাপারটা একটু দেখব, ঠিক আছে। এখানে আমরা 1863-তে উইলসনের জন্ম পাবো, ঠিক আছে, 1863-তে। এবং সে যখন তার 30 বছর যখন হচ্ছে এবং 1863-তে তার জন্ম, এবং যখন তার 30 বছর হচ্ছে তখন তার ওয়াইফ মারা যাচ্ছে, এবং তার ওয়াইফ মারা যাচ্ছে মানে এর সঙ্গে আমি যদি 30 যোগ করি 1893-এ তার ওয়াইফ মারা যাচ্ছে, এবং এখানে তার বয়স হচ্ছে 30, ঠিক আছে 30। আর সে ক্যাপ্রিতে প্রথমবারের জন্য আসে কত সালে, ক্যাপ্রিতে আসে 34 বছর বয়সে প্রথমবারের জন্য। তাহলে এখানে এসে ক্যাপ্রিতে কত সালে আসছে, 93-এর সঙ্গে 4 যোগ করো, 1897-এ এসে ক্যাপ্রিতে ফার্স্ট টাইম আসছে, ঠিক আছে। এবং এখানে সে 1 সপ্তাহের জন্য আসে, এবং 1 সপ্তাহ থেকে তার মানে মনে হয় যে এখানে তিনি পার্মানেন্টলি সেটেল হবেন, তখন তিনি ফিরে যান। এবং এই 97 থেকে 98 সেই 1 বছর তিনি টাইম লাগিয়ে দেন এটা ভেবে যে সেখানে যাবেন কিনা, টাকা কোথায় পাবেন, কিভাবে কি করবেন, এটা ভাবতে ভাবতে 1 বছর কেটে যায়। সুতরাং সে এখানে 97-তে তার বয়স হচ্ছে 34, ওকে। এবং সে 1 বছর কাটিয়ে দিচ্ছে এখানে 1897, আর 1 বছর সে ভাবনা চিন্তা করতে করতে কাটিয়ে দিচ্ছে 1898-এ। তখন তার বয়স হচ্ছে 35, এবং এই 35-এ সে এখানে ক্যাপ্রিতে চলে আসে 25 বছরের জন্য, 35 + 25 60, ঠিক আছে। তাহলে সে ক্যাপ্রিতে আসছে কত, মানে পার্মানেন্টলি সেটেল হচ্ছে কত, 1898-তে, এবং তার বয়স তখন ছিল 35। তাই এখানে সঠিক আনসার হবে অপশান বি 35, ঠিক আছে। আর উইলসন মারা যাচ্ছে কত বয়সে, 66-এ, 66 বছর বয়সে মারা যাচ্ছে। তার মানে সালটা হবে কত বলো তো, সালটা হিসাব করলে পাবে 1929 খুব সম্ভবত, একটুখানি হিসাব করে দেখে নিও, 1929, হ্যাঁ এটাই হবে। উনিশশো মারা যাচ্ছে, ঠিক আছে উইলসন। চলো নেক্সট হচ্ছে ইন দ্য লাস্ট রাইড টুগেদার আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট, হিয়ার দ্য কোয়েস্ট রেফার্স টু, এখানে কোন কোয়েস্টের কথা বলা হয়েছে। এখানে কোয়েস্ট মিনস হচ্ছে আমরা বলতে পারি লক্ষ্য বা অনুসন্ধান বা অভিষ্ট লক্ষ্য, ঠিক আছে। আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য
quest. Here the quest refers to search for eternal life, naki search for heavenly life, naki search for perfect happiness, and option D, the attempt to see whether heaven has not further bliss after the attainment of complete bliss on earth. তো সে বলছে মানে বলছে পৃথিবীতেই যদি মানুষ সব কিছু সুখ পেয়ে যায়, পৃথিবীতেই যদি মানুষ সব কিছু এখানে তার সুখ আহ্লাদ শখ শান্তি বা সমস্ত রকম সুখ সে পেয়ে যায়, তাহলে তার কাছে হেভেনে গিয়ে কি বাকি থাকবে বা হেভেনে যাওয়ার ইচ্ছাটা তার কাছে কেন থাকবে। তাই তার মতে এখানে মানুষের কিছু বাকি থাকে যেটা হেভেনে গিয়ে পূরণ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে অপশানগুলো যদি আমরা দেখি তো এটার অপশান ডি সঠিক হবে, সঠিক আনসার অপশান ডি, দ্য অ্যাটেম্প্ট টু সি হুয়েদার হেভেন হ্যাজ নট ফার্দার ব্লিস আফটার দ্য অ্যাটেইনমেন্ট অফ কমপ্লিট ব্লিস অন আর্থ। বলছে পৃথিবীতেই যদি সব ব্লিস পেয়ে যায়, ঠিক আছে, তাহলে আর হেভেনে গিয়ে কী হবে বা হেভেনে কী বাকি থাকবে। অপশান ডি হবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে হু ডেসক্রাইবড শি স্টুপস টু কঙ্কার অ্যাজ রেস্টোরিং দ্য ট্রু স্পিরিট অফ ইংলিশ কমেডি। শি স্টুপস টু কঙ্কারকে কে ডেসক্রাইব করেছেন দ্য ট্রু স্পিরিট অফ ইংলিশ কমেডি বলে কে ডেসক্রাইব করেছেন ট্রু স্পিরিট অফ ইংলিশ কমেডি? স্যামুয়েল জনসন, বেন জনসন, ডেভিড গ্যারিক নাকি উডার না, এটা উডওয়ার্ড হবে। ঠিক আছে, উডওয়ার্ড। তো এখানে সঠিক আনসার হবে জনসন। কোন জনসন? বেন জনসন নাকি স্যামুয়েল জনসন? স্যামুয়েল জনসন। তিনি বলেছেন দ্য ট্রু স্পিরিট অফ ইংলিশ কমেডি। শি স্টুপস টু কঙ্কারকে বলেছেন, ইম্পর্টেন্ট লাইন মাথায় রেখো। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা গ্রামার থেকে প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমাদের আমি আজকে হোমওয়ার্ক দেবো, তোমরা আজকেও কমেন্ট করবে প্রত্যেকে। আগের দিন তোমরা যে মক টেস্টটা নিয়েছিলাম সেখানে যে আনসারটা হোমওয়ার্কটা ছিল প্রত্যেকে দেখেছি আমি সব সঠিক আনসার করেছি, সেই প্রশ্নটাও আমি রেখেছি, আমি একদম শেষে রেখেছি, বলে দেবো আনসারটা কি, এবং তোমরা সকলে সেখানে সঠিক আনসার করেছো আমি দেখেছি, খুব ভালো লাগলো। আজকেও এই প্রশ্নটার আনসার করবে তো দেখি, এবং আমি শিওর এই প্রশ্নটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন থাকবে, আনসার এক একজনের এক এক রকম আসবে, ঠিক সেই জন্যই আমি এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম, তোমরা 20 দাগ নাম্বার দিয়ে ABCD কোনটা আনসার সঠিক করবে। ঠিক আছে, এখানে বলছে দ্য স্কুল ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। হিয়ার ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস হুইচ ফ্রেজ? এখানে এটা কোন ফ্রেজ আছে? ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস হুইচ ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? প্রত্যেকে কমেন্ট করবে, ঠিকঠাক আনসার চেষ্টা করবে, দেখি কতজন ঠিক করো। ঠিক আছে, নেক্সট হচ্ছে 21। আচ্ছা, তার আগে বলে দিই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের এই পিডিএফটা কিন্তু আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পিডিএফটি দিয়ে দেবো, অবশ্যই টেলিগ্রাম সকলে জয়েন করো। এখানে তোমরা ভিডিও ডেসক্রিপশান চেক করো, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, জাস্ট ক্লিক করে সেই টেলিগ্রাম জয়েন করে সেখানে কিন্তু ডেলি কোশ্চেন আপলোড করা হয়, সেখানে তোমরা কোশ্চেন আনসার করতে পারবে, সেখানে মক টেস্টও হয়ে থাকে, মক টেস্ট দিতে পারবে, এবং খুব শীঘ্রই মানে আজকালের মধ্যে আমি সেখানে ঠিক করেছি ফুল লেন্থ মক টেস্ট নেবো, তো সকলেই টেলিগ্রাম জয়েন করে সেখানে মক টেস্ট দিতে পারবে। আর এই পিডিএফটা কিন্তু আমি সেখানে দিয়ে দেবো, সেখান থেকে কালেক্ট করে প্র্যাকটিস করে নিও। আর আগের পিডিএফটা কিন্তু আগের মক টেস্টে যেটা হয়েছে আমরা যে 60টা প্রশ্ন করেছি সেই পিডিএফ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করো, সেখানে সব রকম তোমরা জিনিসপত্র পেয়ে থাকবে। ঠিক আছে, বা ইনফরমেশান পেয়ে যাবে। চলো, তো কি বলছে এটা, হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য প্রিজন সেটিং ইন দ্য লেটার অ্যাক্ট অফ দ্য প্লে? এটা আমাদের জাস্টিস থেকে নেওয়া। জাস্টিস বলছে হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য প্রিজন সেটিং? প্রিজনের যে সেটিংটা দেখানো হয়েছে তার সিম্বলিক সিগনিফিকেন্সটা কি? It represents societal order and discipline. It reflects holders' internal guilt and remorse. Naki, it critiques the dehumanizing effects of the penal system, and it provides a space for redemption and self-discovery. এটা দেখো এখানে ক্রিটিক করছে, ইট ক্রিটিক্স দ্য ডিহিউম্যানাইজিং এফেক্টস। ঠিক আছে, প্রিজনের যে সেটিংটা দেখানো হয়েছে সেটার দ্বারা কি বোঝাচ্ছে? ইট ক্রিটিক্স দ্য ডিহিউম্যানাইজিং এফেক্টস অফ দ্য পেনাল সিস্টেম, তার যে ডিহিউম্যানাইজিং এফেক্টটা এখানে তার ক্রিটিক মানে এটা করা হয়েছে। তো অপশান এখানে আমরা যদি ভালো করে দেখি তোমাদের অপশান সিটাই এখানে বেটার অপশান হবে, এবং এটাই আনসার হওয়া উচিত ঠিকঠাক। ঠিক আছে,
সিম্বলিক সিগনিফিকেন্স বলেছে তো, হ্যাঁ সিম্বলিক সিগনিফিকেন্স বলেছে, তাই এটাই হবে সঠিক আনসার। ইট ক্রিটিক্স দ্য ডিমোনাইজিং এফেক্টস অফ দ্য পেনাল সিস্টেম। সি নেক্সট। নেক্সট দেখো 20টা হলো আমাদের, 21টা হলো, এখন অনেকটাই প্রশ্ন বাকি। বলছে নেভার মাইন্ড দ্য সর্ট অফ থিং ইজ অল ইন মাই ডেজ ওয়ার্ক, হিয়ার দ্য সর্ট অফ থিং রেফার্স টু। এই যারা টেক্সট যারা ভালো করে পড়েছো এইসব লাইনগুলো, যেমন এটা, এর আগে আরও কয়েকটা লাইন ছিল, সেইগুলো কিন্তু টেক্সট ভালো করে না পড়ে থাকলে বুঝতেই পারবে না যে লাইনগুলো কোথার থেকে। এই লাইনটা যেমন নেভার মাইন্ড, যারা কেউ ভালো করে আমস অ্যান্ড দ্য ম্যান পড়বে না তারা বুঝতে পারবে না। এটা বলছে নেভার মাইন্ড দ্য সর্ট অফ থিং ইজ অল ইন মাই ডেজ ওয়ার্ক, এটা আমাদের আমস অ্যান্ড দ্য ম্যান থেকে পাও, এবং এই উক্তিটা কার? ব্লুন্টসলির উক্তি এটা, ঠিক আছে। কখন দিয়েছিল? যখন রায়না তাকে বলেছিল যে তুমি সেই পাইপ বেয়ে এবার নিচে নেমে চলে যাও, তখন সে বলেছিল, মানে সেই রকম একটা জায়গাতে এই লাইনটা ছিল। বলছে এই তো মৃত্যুর মুখে সম্মুখীন হওয়া, এটা তো আমরা তো সোলজার, এটা আমাদের ডেইলি ওয়ার্ক, ঠিক আছে, এবারে আমাদের কিছু মনে হয় না। নেভার মাইন্ড দিস সর্ট অফ থিং ইজ অল ইন মাই ডেজ ওয়ার্ক, এটা আমাদের প্রত্যহ দিনের কাজ। তো হিয়ার দ্য সর্ট অফ থিং রেফার্স টু চার্জিং দ্য এনিমি, অ্যাটাকিং দ্য এনিমি, কিপিং হিমসেলফ অ্যালফ, নাকি স্ট্যান্ডিং ফেস টু ফেস উইথ ডেথ অ্যান্ড টেকিং গ্রেট রিস্ক। অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ, এক্সারসাইজ ভয়েস চেঞ্জ, একদম সিম্পল একটা ভয়েস চেঞ্জ, সিম্পল প্রশ্ন। উই হ্যাভ ডান অলরেডি, দ্য এক্সিস্টেন্স হ্যাজ বিন ডান, হবে না। দ্য এক্সারসাইজ হ্যাজ বিন ডান বাই আস, দ্য এক্সারসাইজ হ্যাজ বিন অলরেডি ডান বাই আস, দ্য এক্সারসাইজ ইজ অলরেডি ডান বাই আস। এবার দেখো এই দুটো প্রশ্ন আছে, অপশান বি এবং সি ভালো করে দেখো। এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস, এখানে আর এখানে বলছে দ্য এক্সারসাইজ হ্যাজ বিন অলরেডি ডান। এখানে এই অলরেডির এটা হচ্ছে চেঞ্জ, অলরেডিটার প্লেস পরিবর্তন হয়েছে, এই দুটো সেন্টেন্সের মধ্যে মেন তফাৎ, ঠিক আছে, আর কিছুই না। এখানে অলরেডির প্লেসটা হচ্ছে, আর এখানে অলরেডির প্লেসটা হচ্ছে, এখানে দুটোর চেঞ্জ হয়েছে। তো এটার মধ্যে কোনটাকে আমরা সঠিক ইউজ ধরবো? সঠিক ইউজ হচ্ছে আমাদের অপশান বি, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস, ঠিক আছে। এই আমরা যখনই অ্যাডভার্ব ইউজ করি, তখন আমাদের যদি মেন ভার্ব এবং যদি আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে, তাহলে তাদের মিডিলে আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এখানেও মিডিলে হয়েছে এবং এখানেও মিডিলে হয়েছে, ভালো করে দেখো। কিন্তু যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে, যেহেতু এটাকে আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, তাই এই অলরেডিটাকে আমাদের বিনের আগে আনতে হবে, ঠিক আছে। তাই এখানে হবে সঠিক আনসার অপশান বি, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস। নেক্সট, The Skylark is addressed as Blessed Spirit because Skylark Blessed Spirit বলা হয়েছে কেন? Because the bird is free for physical confinement and imperfection, sorrow and suffering. Blessed Spirit means হচ্ছে জয়া স্পিরিট, আর এখানে স্পিরিট বলা হয়েছে কারণ স্কাইলার্ক এরা হচ্ছে স্পিরিট, এদের কোনো বডিলি এন্টিটি নেই, তাই এদের ড্রব্যাকও নেই, ঠিক আছে। আর এখানে ব্লেড স্পিরিট বলা হচ্ছে কারণ দ্য বার্ড ইজ ফ্রি ফর ফিজিক্যাল কনফাইনমেন্ট, ঠিক আছে, অ্যান্ড ইমপারফেকশন, সরো অ্যান্ড সাফারিং, সেই সরো সাফারিং ফিজিক্যাল কনফাইনমেন্ট এগুলো এই বার্ডকে টাচ করতে পারে না, তাই এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। It is the spirit of heaven, it is supernatural being, it is a divine being. Option A better option. চলো, in the play Arms and the Man, very fatigue thing to keep up for any length of time. খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, লোকা one feels the need of some relief after it, Sargius. এই লাইনটা কে বলেছে? এই যে in the Arms and the Man the play, the very fatigue thing to keep up for any length of time, লোকা one feels the need of some relief, এবং একটা টাইমের পরে একজনের এর থেকে রিলিফ প্রয়োজন। তো এখানে এই যে ফ্যাটিক থিং বলতে কি বোঝানো হয়েছে? সার্জিয়াস বলেছিল এই লাইনটা লুকাকে, দ্য ভেরি ফ্যাটিক থিং রেফার্স টু, বা দ্য ভেরি ফ্যাটিক থিং ইজ কি? এটা দ্য বোরিং ন্যারেটিভ অর দ্য ব্যাটেল ফিল্ড, না দ্য ব্যাটেল, না দ্য ফ্লার্টিং ইন দ্য স্ট্রিট, না এখানে হায়ার লাভ, ঠিক আছে, হায়ার লাভের কথা বলা হয়েছে, অপশান ডি হায়ার লাভ।
নেক্সট দেখো, টু এ স্কাইলার্ক দ্য এক্সপ্রেশন প্রফিউজ স্ট্রেইন অফ আনপ্রিমিডিয়েটেড আর্ট। আনপ্রিমিডিয়েটেড মিনস হচ্ছে উইদাউট রিহার্সাল, উইদাউট প্র্যাকটিস, উইদাউট প্রি প্ল্যান্ড, ঠিক আছে। অ্যান্ড প্রফিউজ মিনস হচ্ছে প্লেন্টিফুল, আর স্ট্রেইন মিনস আমরা মিউজিক বলতে পারি। তো এখানে এই যে প্রফিউজ স্ট্রেন্স অফ প্রিমিডিয়েটেড আর্ট রেফার্স টু, কোনটাকে রেফার্স করছে? অ্যাবান্ডেন্ট অ্যান্ড আনরেস্ট্রেইনড ফ্লো অফ মিউজিক উইদাউট বিং প্রি প্ল্যান্ড। অপশান এ সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। যে গানটার জন্য কোনো রকম পূর্বে প্র্যাকটিস বা রিহার্সালের প্রয়োজন পড়ে না, সেই গানটার কথা বলা হয়েছে, তো অপশান এ। নেক্সট, the cat and the dog have a dash enemy in the rat. Same enemy নাকি কমন এনিমি নাকি মিউচুয়াল এনিমি নাকি সিমিলার এনিমি, কোন ওয়ার্ডটাকে প্রপার ইউজ করলে সেন্টেন্সটা ঠিকঠাক হবে বা কোন ওয়ার্ডটা ঠিকঠাক বসবে? দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ হ্যাভ এ মিউচুয়াল এনিমি করব নাকি কমন এনিমি করব? এখানে কমন হবে সঠিক অ্যান্সার। দ্য টাইগার অ্যান্ড দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ হ্যাভ আ কমন এনিমি ইন দ্য র্যাট, ঠিক আছে। নেক্সট, দ্য সিমিল ইজ ইউজ টু কোয়ালিফাই দ্য স্কাইলার্ক। স্কাইলার্কের কটা সিমিলি ইউজ করা হয়েছে? স্কাইলার্কে কবিতাতে কটা সিমিলি? 4 ইন নাম্বার, 7 ইন নাম্বার, 6 ইন নাম্বার নাকি 5 ইন নাম্বার? এটা সকলে জানো নিশ্চয়ই, অপশান বি হবে 7 ইন নাম্বার, 7টা সিমিলি ইউজ করা হয়েছে। নেক্সট, বলবো কি কি? চলো, আচ্ছা ঠিক আছে, 7টা সিমিলি তোমরা একটু দেখে নিও। নেক্সট, in the poem The Darkling Thrush, the Coppic Gate which the speaker leaned represents. এখানে কপিক গেটে আমাদের স্পিকার ঝুঁকে আছে এরকম পেয়েছিলাম আমরা, তো এটা কি রিপ্রেজেন্ট করে? গ্রে স্পেক্টার নাকি ডার্ক ফেনোমেনা নাকি দ্য থ্রেশহোল্ড অফ দ্য নিউ সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পিকার্স স্ট্যান্ড? এখানে কপিক গেট, একটা গেটের কথা বলছে, তো এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে একটা সেঞ্চুরি থেকে আর একটা সেঞ্চুরিতে নতুন কিছু আগমন হতে চলেছে বা নতুন কিছু হোপ নিয়ে আমরা একটা সেঞ্চুরি থেকে আর একটা সেঞ্চুরিতে পা দিতে চলেছি, সেই একটা গেটের একটা ব্যারিয়ার, গেট এখানে ব্যারিয়ার হিসেবে কাজ করছে, ঠিক আছে। তো এখানে সেটা রিপ্রেজেন্ট করছে অপশান সিতে, দ্য থ্রেশহোল্ড অফ দ্য নিউ সেঞ্চুরি, ঠিক আছে, দ্য থ্রেশহোল্ড অফ দ্য নিউ সেঞ্চুরি, অপশান সি। চলো নেক্সট বলছে দেয়ার ইজ আ টেবল ইন হার্ট ক্যাসেল রুম মেড অফ। হার্ট ক্যাসেলের রুমে একটা টেবিল ছিল, কিসের তৈরি টেবিলটা? এটা আমরা কখন পেয়েছিলাম? যখন হার্ট ক্যাসেল মার্লোকে বলেছিল তুমি আমার বাড়ি থেকে চলে যাও, মানে সেই খুব খারাপ ব্যবহার করার পরে হার্ট ক্যাসেল আর সহ্য করতে না পেরে তখন বলেছিল যে তুমি এবং তোমার এইসব মাতাল চাকর বাকর নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও, হার্ট ক্যাসেল বলেছিল। তখন হেস্টিংস মার্লো তখন বলেছিল এটা তো আমার বাড়ি, ঠিক আছে, মানে সে তখনও জানতো না হার্ট ক্যাসেল হচ্ছে এই বাড়ির মালিক বা এটা কোনো ইন নয়। তখন সে বলেছিল যে এই বাড়ি তো আমার, আমি কেন যাব, ঠিক আছে। এবং তখন হার্ট ক্যাসেল মানে ব্যঙ্গ করে বলেছিল এই বাড়ি তো তোমার, আপনার যখন, তাহলে আপনি তো এগুলোও নিয়ে যান, এই যে টেবিল আছে একটা, টেবিল নিয়ে যান। তারপরে আর কি বলেছিল? দ্য রেক্স প্রোগ্রেস, একটা পেন্টিং ছিল, পেন্টিংয়ের কথা বলেছিল। তারপরে হচ্ছে রেক্স প্রোগ্রেস, আর কি ছিল যেন, টেবিল, কিছু ফার্নিচার বলেছিল, এবং আর একটা কি বলেছিল, আরও কিছু ছিল, যাই হোক মনে পড়ছে না। তো এখানে অ্যাকচুয়ালি সেই টেবিলটার কথা বলেছিল, এবং টেবিলটা কিসের তৈরি? টেবিলটা ছিল মেহগনির তৈরি, অপশন সি। From all accounts, I learned that he is the best and honest member of the new cabinet. Error correction, বলো কোথায় এরর আছে? From all accounts, I learned that he is the best and honest member of the new cabinet. এখানে দেখো, যদি ভালো করে দেখি, এখানে অ্যান্ড আছে, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে বেস্ট অ্যান্ড অনেস্টকে। তো এখানে বেস্টটাকে তো বেস্ট অ্যান্ড অনেস্টকে যুক্ত করেছে অ্যান্ড দিয়ে, এবং অ্যান্ড দিয়ে যখন যুক্ত হয়েছে দ্য বেস্ট, এটাকে তো সুপারলেটিভ ডিগ্রি করেছে, এবং অ্যান্ড দিয়ে যখন আরও একটা একই গোত্রীয় জিনিসকে যুক্ত করবো, আমাকে দুটোকে সেম রাখতে হবে। এটা যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে অ্যান্ড দিয়ে যখন আর একটা জিনিসকে যুক্ত করবো সেটাকে আমাকে সুপারলেটিভে রাখতে হবে। তাই এখানে হি ইজ দ্য বেস্ট অ্যান্ড, এখানে এই অনেস্টের আগে আমি একটা মোস্ট বসাতে হবে, মোস্ট, হি ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট, দ্য মোস্ট করলে আরও বেটার হবে, ঠিক আছে, দ্য মোস্ট হবে। হি ইজ দ্য বেস্ট অ্যান্ড
দ্য মোস্ট অনেস্ট মেম্বার। ঠিক আছে, অপশান তাহলে কোথায় ভুল আছে? অপশান সিতে ভুল আছে, অপশান সি। 32. In GB shows Arms and the Man, the very thought of it makes me giddy. I came up it fast enough with the death behind it. Here it refers to এটাও বলেছিল ব্লাউনসলি। কখন বলেছিল? যখন রায়না তাকে পাইপ বেয়ে নিচে নেমে যেতে বলেছিল, তাই তো, তখন বলেছিল এই লাইনটা। তো এখানে ইট রেফার্স টু কি? এখানে এই যে ইট মেক্স মি দ্য ভেরি থট অফ ইট, এখানে ইট বলতে তাহলে কি? তাহলে ইট বলতে দ্য ক্যাভালরি চার্জ? না। দ্য ইট বলতে ফেসিং দ্য এনিমি? না। দ্য ইট বলতে দ্য ভেরি আইডিয়া অফ ক্লাইম্বিং ডাউন দ্য ওয়াটার পাইপ, অপশান সি। যে ওয়াটার পাইপ দিয়ে সে উপরে উঠেছিল সেই ওয়াটার পাইপ দিয়ে নিচে নামার কথা বলেছিল। ঠিক আছে, এখানে দেখো ডিতে দেখো দ্য ভেরি আইডিয়া অফ ক্লাইম্বিং আপ আছে, কিন্তু এখানে আপ আছে, এখানে ডাউন আছে, দুটোতেই ওয়াটার পাইপ আছে, বাট এটা কিন্তু আপ নয়, এটা ডাউনের কথা বলা হয়েছিল। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট বলছে দ্য ফ্রেজ ইন ও টু নাইটেঙ্গেল ডিপ ডেলভড আর্থ রেফার্স টু। ডিপ ডেলভড আর্থ বলতে কি বোঝানো হয়েছে? ডিপ ডেলভড আর্থ বলতে মাটির নিচে একটা ঘর বানানো, যে ঘরের মধ্যে কালেক্ট করে রাখা হয় কি? ওয়াইন, এবং বলা হয় এই ওয়াইনগুলো যত বেশি পুরনো হয় তত বেশি নাকি এদের টেস্ট বাড়ে। ঠিক আছে, তো এখানে সেই ডিপ ডেলভড আর্থ বলতে দ্য আন্ডারগ্রাউন্ড সেলার্স, দ্য ডার্ক ডিপ আন্ডারগ্রাউন্ড সেলার, এটা হবে নাকি না কুল সেলার হবে, না কোল্ড অ্যান্ড ডার্ক সেলার, নাকি কাল্টিভেটেড সেলার? সেখানে সেলার্স বলছে একটা ঘর। ঠিক আছে, দ্য আন্ডারগ্রাউন্ড সেলার, অবশ্যই অপশান এ হবে সঠিক অ্যান্সার, দ্য আন্ডারগ্রাউন্ড সেলার, অথবা দ্য ডার্ক ডিপ আন্ডারগ্রাউন্ড সেলার, যেটা ডার্ক করা হয়েছে, খনন করা হয়েছে যে সেলারটা। ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। আবার একটা গ্রামার থেকে প্রশ্ন, ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ, স্টপ ইট, এটার ইন্টারোগেটিভ করলে কি হবে? স্টপ ইট, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এটার ইন্টারোগেটিভ করলে কি হবে? প্লিজ স্টপ, নাকি ক্যান ইউ স্টপ ইট, নাকি প্লিজ স্টপ ইট, নাকি উইল ইউ স্টপ ইট? ইন্টারোগেটিভ বলেছে, তার মানে শেষে তো আমাদের এই যে জিজ্ঞাসা চিহ্ন থাকবেই, তো এখানে নেই, বাদ দিয়ে দিলাম, এখানে নেই, বাদ দিয়ে দিলাম। এবার আছে ক্যান ইউ স্টপ ইট, আর এখানে হচ্ছে উইল ইউ স্টপ ইট। তো এখানে জেনারেল সেন্স বলছে স্টপ ইট, তার মানে কি উইল ইউ স্টপ ইট, ক্যান ইউ স্টপ ইট নয়। ক্যান ইউ স্টপ ইট পারা অর্থে বোঝায়, এটা করলে হবে না, এখানে হবে উইল ইউ স্টপ ইট, অপশান ডি। ক্লিয়ার? নেক্সট 35 দেখো, দ্য এক্সপ্রেশন পেশেন্স ইজ উইজডম ইজ সেড বাই, আমরা কোথায় পাবো এসে এটা? পেশেন্স ইজ উইজডম, দ্য লেগুন। কে বলেছিল এই কথাটা? এই পেশেন্স ইজ উইজডম এটা বলেছিল আরসাতের ব্রাদার। কাকে বলেছিল? আরসাতকে। তো এখানে কি বলছে কোশ্চেনটা? ইজ সেড বাই কার দ্বারা বলা হয়েছিল? আরসাতের দ্বারা, না তুয়ান, না হোয়াইট ম্যান ম্যানিফেস্টো টু, না এটা না, দ্য ব্রাদার অফ আরসাত টু আরসাত, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। আরসাতের ভাই বা দাদা এই কথাটা বলেছিল। ঠিক আছে, পেশেন্স ইজ উইজডম, ধৈর্য ধরো, কখন বলেছিল? যখন সেই ড্রামেলনের কথা নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল তখন বলেছিল। অ্যাকর্ডিং টু ইয়েটস, দ্য এক্সপ্রেশন দ্য ওয়াটার মিরার্স আ স্টিল স্কাই মিনস দ্যাট, দ্য ওয়াইল্ড সানসেট কোন থেকে নেওয়া? তো এখানে এই লাইনটা দ্য ওয়াটার মিরার্স আ স্টিল স্কাই, এর মানেটা কি? ওয়াটার এখানে মিররের কাজ করছে, এবং এই লাইনটার মধ্যে আমরা কি পাবো? কোন রেটরিক পাবো? এখানে আমরা পার্সোনিফিকেশন দেখতে পাচ্ছি, ওয়াটার মিরর্স। ঠিক আছে, পার্সোনিফিকেশন, ওয়াটার মিরর্স স্টিল স্কাই, এটার মানে কি? দ্য রিফ্লেক্টেড ওয়াটার, না, দ্য রিফ্লেকশন অফ দ্য ওয়াটার ইটসেলফ ইজ আ মিরর, দ্য কাম অ্যান্ড ক্লিয়ার স্কাই ইজ রিফ্লেক্টেড ইন দ্য ওয়াটার, অপশান এ। সেই শান্ত এবং কাম অ্যান্ড কুল স্কাই, ব্লু স্কাইটা রিফ্লেক্ট হচ্ছিল ওয়াটারের মধ্যে দিয়ে, সেটাই বলছে। তো ওয়াটার যেন এখানে মিররের কাজ করছে, আর মিররের কাজ করছে সেখানে, কেন মিররের কাজ করছে? কারণ সেখানে স্কাইটা রিফ্লেক্টেড হচ্ছিল। ঠিক আছে, তা অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, ইন দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই, দ্য এক্সপ্রেশন দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কাস্ট অফ ডুপ্লিকেশন মিনস, এটা কি মিন করে? এই লাইনটা আমরা পাবো কখন? এই লাইনটা আমরা পাবো একদম শেষের দিকে।
ঠিক আছে, যখন তারা দুজন দুজনের জন্য গিফটস আনবে, বাট যখন দেখবে যে এই গিফটসে তাদের আর কোনো কাজেই নয়, তখন জিম বলবে আপাতত এই গিফটসগুলো দূরে সরিয়ে রাখো, এগুলো আমাদের কোনো কাজের নয়। ঠিক আছে, একদম শেষের দিকে এই লাইনটা ছিল, এরকম পাবো যে দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কেস অফ ডুপ্লিকেশন মিনস, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ক্যাপাবেল অফ বিং ইজিলি এক্সচেঞ্জ ফর আদার থিংস ইফ ডুপ্লিকেবল অর আইডেন্টিক্যাল। অপশান এ হয়ে যাবে এটারও সঠিক আনসার। এ পরপর 3-4টে হলো মনে হচ্ছে, একটা দুটো না দুটো, ঠিক আছে, তো এটা এ হবে। নেক্সট 38, ইন দ্য শর্ট স্টোরি দ্য লেগুন দ্য লাইট অফ দ্য টর্চেস ওয়াজ। শর্ট স্টোরি লেগুনে টর্চের আমরা একটা প্রসঙ্গ পেয়েছিলাম কখন? যখন ডায়ামিলানকে নিয়ে পালানোর প্ল্যান করেছিল এবং সেই সময় রাজা এবং তার লোকজন তারা সেই মাছ ধরছিল। ঠিক আছে, নদীতে মাছ ধরতে অনেকগুলো বোট গিয়েছিল, সেখানে তারা মাছ ধরছিল এবং সেখানে তারা টর্চ লাইট জ্বালিয়ে মাছ ধরছিল এবং তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল, থাকার ব্যবস্থা হচ্ছিল। তো তখন আমরা টর্চ লাইটের প্রসঙ্গ পাই এবং সেই টর্চ লাইটের আলোটা কেমন ছিল? রেড, গ্রিন, ইয়েলো নাকি পিঙ্ক? রেড ছিল। অপশান এ হবে সঠিক অ্যান্সার। রেড টর্চ লাইটের কথা বলা হয়েছে, মানে লাইট অফ দ্য টর্চেস ওয়াজ রেড। 39, দ্য রেলওয়ে ট্রাক রানস ড্যাশ দ্য রিভার। প্রিপোজিশন থেকে প্রশ্ন, সহজই প্রশ্ন, কেউ ভুল করবে না এই প্রশ্নটা, তাই তো? কেউ ভুল করবে না। তো এখানে আনসার হচ্ছে অপশান এ। ওকে, দ্য রেলওয়ে ট্রাক রানস ওভার দ্য রিভার, তাই তো? ঠিক বললাম তো? আনসার এ হবে তো নাকি? ওভার দ্য রিভার হয় না, এটা ইচ্ছে করেই বললাম। এখানে আনসার এ হবে না, তোমরা জানো এটা আনসার ঠিকই করেছো, আমি জাস্ট এমনি বললাম। এখানে আনসারটা কি হবে? অ্যাক্রস দ্য রিভার হয়, অ্যাক্রস দ্য রিভার। দ্য রেলওয়ে ট্রাক রানস অ্যাক্রস দ্য রিভার, নদী বরাবর, ঠিক আছে, অ্যাক্রস দ্য রিভার। নেক্সট দেখো, দ্য নিউজ অফ পাপাস পুটস মি অল ইন আ ফ্লাটার, দ্য নিউজ রেফার টু। বলো যারা শীর্ষস্থ গঙ্গা খুব ভালো করে পড়েছো তারা বলো এটা কোথাকার লাইন? সেখানকারই তো লাইন। কে বলেছিল এই লাইনটা? এই লাইনটা বলেছিল কেট হার্টকাসেল। কেট হার্টকাসেল বলেছিল কখন? যখন তার বাবা বলেছিল যে তোমাকে দেখতে বা একজন আসছে, আমার বন্ধুর ছেলে আসছে, মাল্যর কথা যখন বলেছিল, তখন মাল্য সম্পর্কে সে কিছু ভালো ভালো কথা বলেছিল, হ্যান্ডসাম, ঠিক আছে, এসব কথা বলেছিল। এবং তারপরে আরও বলেছিল যে সে হচ্ছে হ্যান্ডসাম তো ঠিক আছে, বাট একটু মডেস্ট টাইপের এবং একটু শাই টাইপের, মানে একটু লাজুক টাইপের। এই কথাটা শুনে তখন দ্বন্দ্বে পড়ে যায় এই কেট হার্টকাসেল, কারণ তার কাছে হচ্ছে একটা রিজার্ভ লাভার অলওয়েজ মেক্স সাসপিসিয়াস হাজব্যান্ড অ্যাকর্ডিং টু কেট হার্টকাসেল, ঠিক আছে। তাই এই কথাটাই যখন শুনেছিল যে শাই অ্যান্ড মডেস্ট, তখন সে একটু দ্বন্দ্বে পড়ে যায় যে কী করবে। তখন সে এই লাইনটা মনে মনে বলেছিল, খুব সম্ভবত হয় মনে মনে, নিজের মনে মনে বলেছিল, মানে সলিলোকই আমরা বলতে পারি, অথবা এটা নেভিলের সঙ্গে শেয়ার করেছিল, যাই একটা হবে, আমার ঠিক খেয়াল নেই। তো এখানে কেট হার্টকাসেল এই লাইনটা বলেছিল এবং এখানে দ্য নিউজ বলতে ওটাই, নিউজ হচ্ছে দ্য ইনফরমেশন অ্যাবাউট মার্লো হু ইজ শাই অ্যান্ড মডেস্ট। 41, ইট কেম টু দ্য সেম ইন দ্য এন্ড, ডিডেন্ট ইট, হিয়ার ইট রেফার্স টু। বলো এটাও যদি টেক্সট ভালো করে না পড়ে থাকো কী করে আনসার করবে? এটা কোথাকার লাইন? এটা আমাদের দ্য লোটাস ইটার, এটা আমাদের লোটাস ইটারের লাইন। লোটাস ইটারে কখন? যখন উইলসন ভেবে পারছিল না যে সে পার্মানেন্টলি ক্যাপ্রিতে সেটেল হবে কিনা, কিন্তু সে ভেবেছিল হবে, কিন্তু তখন তার মধ্যে একটা বলছে সবাই তো কাজ করে, আমি তো তাহলে ওইসব কাজ বা ছেড়ে দিয়ে এখানে চলে আসবে, এটা কি আমাকে জাস্টিফাই হবে? তখন সে একটা হিস্ট্রি বইয়ের কথা বলে, মারিয়ন ক্রাফোর্ড, তার হিস্ট্রি বই থেকে দুটো শহরের কথা জানতে পারে। কি সেই দুটো শহর? একটা ছিল ক্রোটোনা আর একটা ছিল সাইবেরিস। স্পেলিং সাইবেরিসের একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। এই দুটো শহরের কথা বলেছিল এবং সেই দুটো শহর কি অ্যাকচুয়ালি এদের মধ্যে একজন ছিল মানে যারা লাইফটাকে এনজয় করতো, কত কাজকাম করতো না, আর একটা শহরের লোক ছিল যারা লাইফটাকে খুব পরিশ্রম করতো, কিন্তু আলটিমেটলি কী হয়? দুটো শহরই ধ্বংস হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। তাই বলছে ইট কেম টু দ্য সেম অ্যাট দ্য এন্ড, দুটোর পরিণতি তো সেই একই হলো, ওরা কাজ করুক আর এরা লাইফটাকে এনজয় করুক, কিন্তু আলটিমেটলি দুটো শহরই তো সেই এন্ডে একই হলো, ধ্বংস হয়ে গেল। ডিডন্ট ইট? অ্যান্ড ইট রেফার্স টু
তাহলে এখানে সেই এই ইট বলতে কোনটার কথা বলা হচ্ছে এখানে? দ্য ফেট অফ দ্য টু সিটিজ, দ্য স্টেট অফ দ্য টু সিটিজ, স্টেট নয়, ম্যাটার অফ ডিস্ট্রাকশন নয়, এটাও নয়, অপশান এ দ্য ফেট অফ দ্য টু সিটিজ। ক্রোটোনা, এই টু সিটিজ হচ্ছে ক্রোটোনা অ্যান্ড সাইবেরিস। ঠিক আছে, আর এই সাইবেরিসের লোকজনরা মনে হচ্ছে আনন্দটা মানে লাইফটাকে এনজয় করতো, মানে এরা অত কাজকাম পরিশ্রমী ছিল না। আর ক্রোটোনার লোকজন এরা পরিশ্রমী ছিল। ঠিক আছে, এই ক্রোটোনা এসে সাইবেরিয়াস অ্যাটাক করে, আর আবার কিছু 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 একদল লোক এসে তারা আবার ক্রোটোনা অ্যাটাক করে দুটো শহরই আলটিমেটলি শেষ হয়ে যায়, সেটার কথা বলা হয়েছে। এবং এটা উইলসন জেলে ছিল হিস্ট্রি বই পড়ে। নেক্সট, ইন দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই হুইচ ইনস্টিগেটস দ্য মোরাল রিফ্লেকশন। আজকে দেখো আগের দিনের মক টেস্টে আমাদের পোয়েম থেকে অনেকগুলো প্রশ্ন ছিল এবং সেখানে আমাদের কি হয়েছিল, ড্রামা থেকে একটু প্রশ্ন কম ছিল। আজকে দেখবে ড্রামা থেকে আর স্টোরি থেকে একটু বেশি প্রশ্ন নেওয়া হয়েছে, পোয়েম থেকেও আছে। ঠিক আছে, চলো ব্যালেন্স করে দিলাম। তো 42 কী বলছে? ইন দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই হুইচ ইনস্টিগেটস দ্য মোরাল রিফ্লেকশন, হিয়ার দ্য মোরাল রিফ্লেকশন ইজ দ্যাট। এটা আমরা প্রথম দিকে পেয়েছিলাম শর্ট স্টোরি। কী হচ্ছে সেই মোরাল রিফ্লেকশনটা? কি মোরাল রিফ্লেকশন হচ্ছে লাইফ ইজ মেড অফ sobs, sniffles and smiles. Which sniffles predominating? Will sniffles predominating? ঠিক আছে, অপশান বি। এসব প্রশ্নগুলো আশা করি অসুবিধা হবে না তোমাদের, সহজ প্রশ্ন। আচ্ছা, আমাদের 42টা হলো, এখনও আমাদের বাকি আছে হোমওয়ার্ক মিলে বা কোশ্চেন মিলে এখনও আমাদের 20টার মতো প্রশ্ন বাকি আছে। অবশ্যই সেগুলো আনসার করব এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। একটা লাইক করে দাও, কারণ এই ভিডিওটা করতে আমার যথেষ্ট টাইম লাগে, এই প্রশ্ন সেট করা, পিপিটি রেডি করা, ঠিক আছে, এই ভিডিও করা। তো অবশ্যই একটা লাইক করে যেও তোমরা। আর অবশ্যই হোমওয়ার্কটা জানাবে সকলে, আর প্রত্যেকেই বলবো টেলিগ্রাম জয়েন করো, সেখান থেকে এই পিডিএফ কালেক্ট করে নেবে। আগের দিনের পিডিএফও দিয়েছি, সেটাও কালেক্ট করে নেবে। আর সঙ্গে কিন্তু সেখানে অনলাইন ফুল লেন্থ মক টেস্টের ব্যবস্থা করছি, সো সেখানে জয়েন হয়ে যাও, সব কিছু পাবে। আর সেখানে এমনি কোশ্চেন আনসার আপলোড করা হয়। চলো, স্পিল দ্য বিনস কি বলো এটা? এটা হচ্ছে ইডিয়াম একটা, এটা একটা ইডিয়াম থেকে প্রশ্ন। স্পিল দ্য বিনস এর মানেটা কি? ফ্রিভোলাসলি পারফর্মিং আ সিম্পল টাস্ক অ্যান্ড রিভিল সামওয়ান সিক্রেট টু স্টপ সামথিং অ্যাট অ্যান আর্লি স্টেজ, নান অফ দ্য অ্যাভাব। স্পিল দ্য বিনস মানে বিনসটাকে তুমি স্পিল করছো, মানে বিনটাকে তুমি মানে বিন মনে করো মটরশুঁটি একটা ধরো, মটরশুঁটির মধ্যে তুমি মনে করো দানাগুলো বার করছো। তার মানে কি? মানে তার ভিতর থেকে তুমি কিছু একটা প্রকাশ্যে আনছো, মানে কিছু একটা সিক্রেট বার করে আনছো, কিছু একটা রিভিল করছো। ঠিক আছে, সেটাকে বলা হয় স্পিল দ্য বিনস। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, রিভিল সামওয়ান সিক্রেট। ঠিক আছে, যেমন আর একটা ছিল এই একই রকম মিনিং, কি বলো? আর একটা ইডিয়াম আমরা পাই, পুট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এরকম কিছু একটা ছিল, আমার সঠিক মনে পড়ছে না। পুট দ্য ব্যাগ আউট অফ দ্য, পুট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এরকমই হবে কিছু একটা। ঠিক আছে, এটারও মিন সেম, টু রিভিল সামওয়ান সিক্রেট বা সামথিং সিক্রেট, এরকম। অপশান বি। নেক্সট, ইন ওড টু দ্য নাইটিঙ্গেল দ্য সিজনেবল মান্থ রেফার্স টু। সহজ প্রশ্ন, ইজি প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন। সিজনেবল মান্থ কাকে বলা হয়েছে? মে মাসকে বলা হয়েছে। ঠিক আছে, নাইটিঙ্গেল সিজনেবল মান্থ বলতে মে মাসকে বোঝানো হয়েছে। No one looking at the neat prime face could ever thought him capable of unconditional action. Here unconditional action refers to, এটাও আমাদের দ্য লোটাস ইটারের লাইন, এবং এটা আমাদের ন্যারেটর বলেছিল তার সেই উইলসনের সঙ্গে কথা বলার পরে। বলছে কেউ তার এই ফেস দেখে বলতে পারবে না যে সে আনকনভেনশনাল অ্যাকশন বলতে, এখানে আনকনভেনশনাল অ্যাকশন বলতে তার যে লাইফ লিভিংয়ের স্টাইলটা, এই যে 25 বছরের জন্য এখানে চলে আসে, তারপরে মনে মনে প্ল্যান করে রাখা সুইসাইড করবে, সেটাকে বলা হচ্ছে আনকনভেনশনাল অ্যাকশন। তো বলছে ন্যারেটর বলছে এই উইলসনের এই ফেস, এই নিট প্রাইম ফেস দেখে কেউ বলতে পারবে না সে ওর মতো একটা মানুষ এই ধরনের অ্যাকশন নিতে পারে, এই ধরনের রেজলিউশন নিতে পারে। ঠিক আছে, তো এখানে হিয়ার আনকন্ডিশনাল অ্যাকশন রেফার্স টু উইলসনস কি? উইলসনস আনকনভেনশনাল এক্সপেরিমেন্ট উইথ হিজ লাইফ, না, এটা হবে অপশান এ, উইলসনস কমিটিং সুইসাইড আফটার 60।
The phrase "the springs of Dove" symbolizes Lucy's springs of Dove. এটা আমরা পাবো দ্য লুসি পোয়েমের কোন লুসি পোয়েমে জানো 3 years she grew in sun না 3 years না এটা হচ্ছে she dwelt among the untrodden ways মনে হয়। তো সেখানে মোটামুটি আমরা এটা পাবো। তো এটা কি সিম্বলাইজ করছে? এটা পিউরিটি অ্যান্ড ইনোসেন্স নাকি ইমপিউরিটি অ্যান্ড স্টিউডনেস নাকি রিমোটনেস? এটা পিউরিটি অ্যান্ড ইনোসেন্স। এই স্প্রিংস অফ ডাব হচ্ছে একটা রিভার আমরা বলতে পারি, বা যেটার একটা ডাব হচ্ছে নদী, তার স্প্রিংস মানে উৎস, ফাউন্টেনকে বলা হচ্ছে। তো সেটা কি সিম্বলাইজ করে? সেটা পিউরিটি অ্যান্ড ইনোসেন্সকে সিম্বলাইজ করে। নেক্সট গ্রামার থেকে একটা প্রশ্ন, অ্যাডজেক্টিভ চেঞ্জ in form in order to show comparison. These different forms of adjectives are known as adjective different form. যেমন তো এখানে কি বলছে? অ্যাডজেক্টিভস চেঞ্জ ইন ফর্ম অফ অর্ডার টু শো কম্প্যারিজন করার জন্য অ্যাডজেক্টিভটার চেঞ্জ হয়। দিস ডিফারেন্ট ফর্মস অফ অ্যাডজেক্টিভস আর নোন অ্যাজ, অ্যাডজেক্টিভের এই ডিফারেন্ট ফর্মগুলোকে কী বলি আমরা? এটা এখানে অ্যাকচুয়ালি ডিগ্রির কথা বলছে না, ঠিক আছে? তাই এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নয়, এখানে ডিরেক্ট স্পিচ নয়, অ্যাডভার্ব নয়, এখানে ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রির কথা বলছে, অপশান এ। নেক্সট দেখো 48, ফর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য ড্রিম ওয়াজ মেলানকালি ইন দ্য সেন্স দ্যাট আই ট্রাভেল অ্যামং আননোন মেন। এখানকার একটা প্রশ্ন। তো এখানে ড্রিম ওয়াজ মেলানকলি, তিনি বলেছেন মেলানকলি ড্রিমের কথা বলেছেন। ইন দ্য সেন্স দ্যাট দ্য পোয়েট ওয়াজ ভেরি মাচ গ্রিফ স্ট্রাইকেন ইন জার্মানি, দ্য পোয়েট ওয়াজ সিম্পলি স্যাড, দ্য পোয়েটস লাভ ফর ইংল্যান্ড অ্যান্ড ভেরি সরোফুল, দ্য পোয়েটস লাভ ওয়াজ নট দেয়ার ইন জার্মানি। এখানে তিনি সেই জার্মানি থাকাটাকে অ্যাকচুয়ালি মেলানকলি ড্রিম বলেছেন, ঠিক আছে? তাই এখানে অপশান এ হয়ে যাবে, দ্য পোয়েট ওয়াজ ভেরি মাচ গ্রিফ স্ট্রাইকেন ইন জার্মানি। জার্মানিতে যখন ছিলেন তিনি তখন বুঝতে পেরেছিলেন যে ইংল্যান্ডকে তিনি কতটা ভালোবাসেন। দ্যাট শোজ দ্যাট ইউ আর অ্যান abominable little clod of common clay, the soul of a servant. According to Sergius, the abominable little clod of clay is, সার্জিয়াসের মতে এই যে অ্যাবোমিনেবল লিটল ক্লড কে? রাইনা নাকি লৌকা নাকি ব্রোনশিলিন নাকি নিকোলা? এখানে লৌকা, অপশান বি। এই প্রশ্নটা সকলের জানা উচিত আশা করছি, কারণ লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 50, ইন ড্রিম চিলড্রেন হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ অ্যালিসেস ভ্যানিশিং অ্যাট দ্য এন্ড? আমরা ড্রিম চিলড্রেনে দেখেছিলাম যে যখন ড্রিম চিলড্রেন এসেটা শেষ হচ্ছে তখন অ্যালিস অ্যান্ড জন আস্তে আস্তে সেই আমাদের যে ন্যারেটর ছিল তার দৃষ্টিকোণ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এবং আলটিমেটলি সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা কি সিম্বলিক মানে সিম্বলাইজ করছে কি এটার দ্বারা? হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ অ্যালিস ভ্যানিশিং? এই যে ভ্যানিশ হয়ে যাওয়া, এটা কি সিগনিফাই করছে? দ্য রিজেকশন অফ দ্য রোম্যান্টিক লাভ? না। দ্য ডেথ অফ চার্লস ল্যাম্পস রিয়েল ওয়াইফ? না, এই তো রিয়েল ওয়াইফ তো ছিলই না, বিয়েই তো হয়নি, ঠিক আছে? দ্য ইলিউশনারি নেচার অফ ল্যাম্পস ইমাজিন ফ্যামিলি লাইফ, অপশান সি। তার একটা ইলিউশন, এটা হচ্ছে ইলিউশন। এই অ্যালিস, ঠিক আছে, তারপরে হচ্ছে জন, তার এই যে ছেলে মেয়ে ড্রিম চিলড্রেন, এগুলো কি তার ইলিউশন, বা এগুলো তার হচ্ছে স্বপ্ন কল্পনা। ওকে, অ্যালিস উইন্টারটন। ওকে, তো এটা হচ্ছে দ্য ইলিউশনারি নেচার অফ ল্যাম্পস ইমাজিনড ফ্যামিলি লাইফ, অপশান সি। নেক্সট, আই ডোন্ট ডু মাই ওয়ার্ক ড্যাশ কেয়ারফুলি টু মেক মিস্টেক্স। I do my work so carefully নাকি very carefully নাকি too carefully নাকি more carefully? টু আমরা ইউজ করি, ঠিক আছে? I do my work too carefully to make mistake, আর এই টু নেগেটিভ সেন্সে ইউজ করি, ঠিক আছে? অপশান সি। And then Della leaped up like a singed cat. Here the word singed means, singed cat, এখানে singed means হচ্ছে মানে কি
সিঞ্চ বিউটিফুলি নাকি বার্ন্ট অর স্কর্চ নাকি ফ্ল্যাশড নাকি গ্লিটার্ড। এখানে সিঞ্চ ক্যাট মিনস হচ্ছে বার্ন্ট ক্যাট और स्कॉच कैट, ऑप्शन बी। क्लियर। चलो नेक्स्ट क्वेश्चन 53 द फ्रेज फरेस्ट फार्नी फ्लोर मीन्स लिसनार থেকে নেওয়া, এটা অ্যালিটারেশন আছে, যাই হোক এটার মানেটা কি বলছে, ফরেস্ট হ্যাজ আ ফার্নি ফ্লোর, ফরেস্ট হ্যাজ আ ফার্নি ফ্লোর, দ্য ফরেস্ট ফ্লোর হ্যাজ গ্রোন ফার্নস, ফান অফ দ্য ফরেস্ট ফ্লোর অর গ্রাউন্ড নাকি গ্রাউন্ড অফ দ্য ফরেস্ট কভার্ড উইথ ফার্নস, ওভারগ্রোন উইথ ফান। এটা হবে সঠিক আনসার। এই অপশান যদি ডিটা না থাকে তাহলে কিন্তু আমরা এই অপশান এটাও নিতে পারতাম, ফরেস্ট হ্যাজ দ্য ফার্নি ফ্লোর, ঠিক আছে। বাট এখানে কি হচ্ছে, এখানে পুরো ফরেস্টের কথা বলছে আর এখানে একটুখানি সেটা চেঞ্জ করে বলছে, ঠিক আছে। অপশান ডি হবে এখানে, গ্রাউন্ড অফ দ্য ফরেস্ট কভার্ড উইথ ফার্নস অল ওভারগ্রোন উইথ ফার্নস, ডি। নেক্সট, ইট ওয়াজ আ ভেহিকেল অফ নেসেসিটি, here it refers to the house of Mrs. Tharlow, the bicycle of Mrs. Tharlow, the wooden structure, the bundle of old newspaper. It was a vehicle of necessity, এখানে সাইকেলের কথা বলা হচ্ছে, the bicycle of Mrs. Tharlow। According to Hill, আমাদের প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া, অ্যাকর্ডিং টু হিল হাউ শুড ইউর ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট রিফ্লেক্ট ইন ইউর রাইটিং, হাউ শুড ইউর ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট, তোমার যে সাবজেক্টের প্রতি যে ইন্টারেস্টটা আছে সেটা রিফ্লেক্ট ইন ইউর রাইটিং, তোমার রাইটিংয়ে কী রিফ্লেক্ট করে। অ্যাকর্ডিং টু হিল হাউ শুড ইউর ইন্টারেস্ট ইন সাবজেক্ট রিফ্লেক্ট ইন ইউর রাইটিং, বি হিডেন টু মেনটেন অবজেক্টিভিটি, be minimized for formal tone, be intense and genuine, be dependent on your audience। তো এখানে বি ইন্টেন্স অ্যান্ড জেনুইন করতে হবে, সঠিক আনসার সে বলেছে। তো আমার লেখাটার প্রতি, তোমার নিজের লেখার প্রতি তোমাকে, তোমার নিজের লেখার প্রতি তোমার নিজের ইন্টারেস্ট থাকতে হবে এবং সেটা তোমাকে জেনুইন হতে হবে, ঠিক আছে। তুমি অন্যের জনের লেখাটাকে কপি করে দিলে, স্টাইলটাকে কপি করলে হবে না, তোমার নিজের, আর তুমি যেটা লিখছো সেই লেখার প্রতি তোমার নিজের একটা মানে ভালো লাগা কাজ করতে হবে, সেই ইন্টারেস্ট মানে সেই টপিকটার উপর ইন্টারেস্ট থাকতে হবে, ঠিক আছে। তো এখানে সেটাই বলছে, বাট ইন্টেন্স অ্যান্ড জেনুইন হতে হবে তোমাকে, অপশান সি। নেক্সট, অ্যাকশন অফ কিলিং কিং ইজ কল্ড রেজিসাইড, প্যাট্রিসাইড, প্যারিসাইড নাকি মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট মিনস হচ্ছে মানে নারী বিদ্বেষী, প্যারিসাইড মানে কী বলো তো, প্যারিসাইড মিনস হচ্ছে মানে মনে করো তোমার কেউ একটা গুরু আছে বা যাকে তুমি গুরু মনে করো, গুরু হত্যা বলে, ঠিক আছে। প্যারিসাইড মিনস হচ্ছে গুরু হত্যা, গুরু মানে সমতুল্য এমন কেউ, গরু ভেবো না আবার। আর প্যারিসাইড মানে পিতৃ হত্যা, রেজিসাইড মানে রাজা হত্যা বা কিং। তাহলে এখানে আমাদের অপশান এ হয়ে যাবে, কিলিং, দ্য অ্যাকশন অফ কিলিং কিং ইজ কল্ড রেজিসাইড। নেক্সট, দ্য অনলি থিং হুইচ আরশাদ হ্যাড অন ওয়াজ, আরশাদ কী পরেছিল যখন হোয়াইট ম্যান গিয়েছিল, তখন আরশাদের পরনে কী ছিল, নাথিং বাট সারাম, অপশান ডি। আরশাদের পরনে কিছুই ছিল না, শুধু সে সারাং পরেছিল। সারাং ইজ এ টাইপ অফ এক ধরনের ড্রেস, সেটা মনে করো ওই মানে মানে এক ধরনের লম্বা একটা কাপড় জাতীয় ড্রেস, যেটা শুধুমাত্র নিচের পোর্শনে পরা থাকে, মানে গায়েটায় কিছু ছিল না। তো অপশান ডি হবে সঠিক আনসার, সারাং। নেক্সট একটা গ্রামার থেকে প্রশ্ন, অ্যানোমেলাস ফাইনাইটস রেফার্স টু এ গ্রুপ অফ ড্যাশ ফাইনাইটস। এখানে কী হবে, অ্যানোমেলাস ফাইনাইটস রেফার টু এ গ্রুপ অফ কটা, 24টা, 24, অপশান সি, ঠিক আছে।
এখানে অ্যাকচুয়ালি এই যে অ্যানোমালাস ফাইনাইটস আর এ স্পেশাল ক্যাটেগরি অফ অক্সুলারি ভার্ব, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি এখানে অ্যানোমালাস বলতে সেইগুলোর কথা বলা হচ্ছে, যেমন বি ভার্ব, ঠিক আছে। যেমন বি ভার্বগুলো আমরা কি বলতে পারি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। অ্যাম, ইজ, কি লিখলাম এটা, অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটা আমরা বি ভার্বের মধ্যে ফেলতে পারি। হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বের মধ্যে আমরা এইগুলো ফেলতে পারি, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ওকে। হ্যাজ, হ্যাভ, হ্যাড। আর হচ্ছে ডু ভার্ব হয় একটা, ডু ভার্বের মধ্যে আমরা ফেলতে পারি ডু, ডু ডিড, ডু ডিড, ডাজ। আরগুলো হচ্ছে মোডাল ভার্ব, যেগুলো আমরা বলতে পারি। মোডাল ভার্ব অনেকটাই আছে, মোডাল ভার্ব অনেকটাই আছে। এর মধ্যে আমরা ক্যান, কুড, আমি লিখছি না, টোটাল মিলে টোটাল 24টা হবে, ঠিক আছে, টোটাল 24টা। তো এখানে অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে, ইন ইংলিশ গ্রামার ড্যাশ রেফার্স টু দ্য গ্রামাটিক্যাল এগ্রিমেন্ট বিটুইন টু ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। এটা আরও একটা আমাদের গ্রামার থেকে একটা প্রশ্ন, বলে এটা কী হবে। তো ইন ইংলিশ গ্রামার ড্যাশ রেফার্স টু দ্য গ্রামাটিক্যাল এগ্রিমেন্ট বিটুইন টু ওয়ার্ডস অর টু ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। তো এটা দুটো ওয়ার্ডের মধ্যে এগ্রিমেন্টটা বোঝায় কি, সেটাকে আমরা বলি কনকর্ডস, ঠিক আছে। অপশান সি, কনকর্ড মিনস হচ্ছে অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট। কনকর্ড মানেটাই হচ্ছে, কনকর্ড মিনস এগ্রিমেন্ট অর হারমোনি বিটুইন ডিফারেন্ট পার্টস অফ আ সেন্টেন্স, ঠিক আছে। মানে এ কী করে, হারমোনি মেনটেন করে বা এগ্রিমেন্টটাকে বজায় রাখে, সেটাকে আমরা বলি কনকর্ড। তো অপশান সি হবে এখানে সঠিক আনসার। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য এজেড থ্রাশ। এটা আমাদের ডাকলিং থ্রাশ থেকে আরেকটা প্রশ্ন। হোয়াট ইজ দ্য সিম্বলিক অফ এজেড থ্রাশ ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম ব্লেক অ্যান্ড ডেজোলেট সেটিং। আমরা যখন ডাকলিং থ্রাশ শুরু হচ্ছে তখন দেখবো যে একটা যে সেটিংটা দেখানো হয়েছে, একটা ব্লেক অ্যান্ড ডেজোলেট সেটিং, স্পেক্টার চারিদিকে সব দিকে সে সাদা বরফ পড়ে আছে এবং সেটাকে স্পেক্টার গেরে বলা হচ্ছে, ওকে। তো মোটামুটি একটা ডেজোলেট অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, আমরা দেখেছি সেই এখানে। তো এখানে বলতে এই যে এজেড থ্রাশকে এজেড বলা হয়েছে, এজেড, ফ্রেল, গন্ট, ঠিক আছে, অ্যান্ড স্মল, এরকম চারটে মনে অ্যাডজেক্টিভ ছিল। তো এখানে এজেড থ্রাশ, হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ এজেড থ্রাশ ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম ব্লেক অ্যান্ড ডেজোলেট সেটিং। এই সেটেনের পরিপ্রেক্ষিতে এজেড থ্রাশের কী সিম্বল, মানে সিম্বলাইজ করছে। ইট রিপ্রেজেন্টস দ্য ইনএবিলিটি অফ ডেথ অ্যান্ড নেচার্স ডিকে। এজেড থ্রাশ কি ডেথ অ্যান্ড একে মানে ডেথ অ্যান্ড ডেথকে রিপ্রেজেন্ট করছে, ডেথ অ্যান্ড ডিকেকে রিপ্রেজেন্ট করছে না। ইট সিম্বলাইজেস ব্লাইন্ড ফেইথ অর হোপ অ্যামিডস ডেসপিয়ার অ্যান্ড স্পিরিচুয়াল ব্যারেননেস। হ্যাঁ, অপশান বিটা হবে সঠিক আনসার। এই এজেডটা সে অ্যাকচুয়ালি কি, সে অ্যাকচুয়ালি হোপ, আশা দেখাচ্ছে আমাদেরকে, হ্যাঁ, যে আমরা শেষের দিকে পাবো এটা, যে সে হচ্ছে গান গায়, সে মানে হঠাৎ করে একটা সাউন্ড ভেসে আসছে, এরকম আমরা লাইন পেয়েছিলাম, যে কিনা ব্লিক টুইগে বসে আওয়াজ তুলেছে, মানে সে হোপ দেখাচ্ছে আমাদেরকে, ওকে। তো অপশান বি হবে সঠিক আনসার। ইন সিম্বলাইজেস ব্লাইন্ড ফেইথ অর হোপ এমিডস ডেসপিয়ার অ্যান্ড স্পিরিচুয়াল ব্যারেননেস। নেক্সট হচ্ছে, এটা আমাদের লাস্ট প্রশ্ন এবং এরপরে আগের দিনের হোমওয়ার্কটা আছে, সেটাই লাস্ট হবে। তো এটা মোটামুটি আমাদের আজকে সেটের লাস্ট প্রশ্ন। আর 61 কেন বলো তো, কারণ একটা হোমওয়ার্ক আছে, তাই হোমওয়ার্কটা সকলে করবে। তো এটা আমাদের লাস্ট প্রশ্ন। হি লাইকস টু ড্রাইভ হিজ কার অ্যাট এ স্পিড অফ 80 কিলোমিটার্স ইচ আওয়ার। তো এই যে ইচ আওয়ার এটাকে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। তো এটাকে কি হবে বলো, নো ইমপ্রুভমেন্ট হবে, নাকি ইচ আওয়ারটাকে আমরা কিছু দ্বারা ইমপ্রুভ করতে পারবো? ইচ আওয়ারটাকে কি এভরি আওয়ার করবো, নাকি অ্যান আওয়ার করবো, নাকি আওয়ারলি করবো? হি ট্রাইস টু ড্রাইভ হিজ কার অ্যাট এ স্পিড অফ 80 কিলোমিটার্স ইন 80 কিলোমিটার্স অ্যান আওয়ার। অপশান বি হবে এখানে ঠিকঠাক সঠিক আনসার, ঠিক আছে। তো এখানে তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে না, আওয়ারলি হবে না, অ্যান আওয়ারও হবে না, অপশান বি অ্যান আওয়ার হবে, ওকে। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের আজকের সেটের কোশ্চেন। এবং আগের দিনের যে হোমওয়ার্কটা ছিল তোমরা প্রত্যেকে সকলে আনসার করেছো। এই যে 54 দাগ ছিল আগের দিনেরটা, আর আজকের হোমওয়ার্কটা খুব সম্ভবত 20 দাগে বলে দিয়েছি। তো এখানে হচ্ছে, ও টু দ্য নাইটিঙ্গেল দ্য স্পিকার লংস ফর আ বিকার ফুল অফ হোয়াট, ফুল অফ ওয়াইন।
সকলে ঠিকই অ্যান্সার করেছো। তো হয়ে গেল মোটামুটি আমাদের আজকের মক টেস্ট 2। আশা করি খুব ভালো লেগেছে, তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্টগুলো। ওকে, আর সকলে যাবার আগে প্রত্যেকে একটা লাইক করে যাবে, তাহলে নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি।